হ্যাঁ সত্যি তো। এখান থেকে বেরোবে। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন বাজে ওই দুপুর 2:15 মতো, আর আজকের ব্লগটা দুপুরের খাওয়া দাওয়া দিয়েই শুরু করলাম। খাওয়া দাওয়া করে আবার বেরোতেও হবে, তো কোথায় যাব না যাব সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে দাঁড়ান, আজকে দুপুরের মেনুতে কি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করি। তো আজকের দুপুরের মেনুতে রয়েছে এই ভেজ ডাল, আর তার সাথে বাদাম দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করেছি, আর করেছি হচ্ছে ডিমের ঝোল। ও সরি, ডালটা তো কালকেই বানিয়েছিলাম, তো রয়ে গেছিলো অনেকটাই। তো আজকে শুধু ওই আলু ভাজা আর ডিমের ঝোলটাই বানিয়েছি। দাঁড়ান একটা জিনিস দেখাই, ওই যে মনে আছে নববর্ষের দিনে কতগুলো দানা লাগিয়েছিলাম অপরাজিতা বা ওই নীলকণ্ঠ ফুল গাছের, আর কিছু দানা ছিল তুলসী গাছের। এই দেখুন অপরাজিতা ফুল গাছগুলো কি সুন্দর বেরিয়েছে, কিন্তু তুলসী গাছগুলো একটুও দেখতে পেলাম না। মাঝে মধ্যে এরকম গুড়ি গুড়ি গাছ বেরোচ্ছে দেখছি, কিন্তু আবার এগুলো একা একাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি জানি এগুলো তুলসী গাছ কিনা। আর দাঁড়ান আরেকটা জিনিস দেখাই, ওই যে একটা অ্যাভোকাডোর গাছ বার করবে মনে আছে, জলে ভিজিয়ে রেখেছিল, দেখুন ওটা থেকে কিন্তু সত্যি সত্যি শিকড় বেরোতে শুরু করেছে। থেকে বেরোবে। দাঁড়াও, ক্যামেরাটা ফোকাস করছে না। হ্যাঁ সত্যি তো। এখান থেকে বেরোবে। আচ্ছা দেখা যাক। পরে যখন বেরোবে তখন তো ওখানে রাখো। সত্যি সত্যি যে অ্যাভোকাডোটা দিয়ে গাছ বেরোবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছি সোশ্যাল মিডিয়ায় দেখা এগুলো কি আদেও হয়, কিন্তু ও বারবার করে বলেছিল আমাকে যে ওর কোন ইটালিয়ান ফ্রেন্ড নাকি এরকমভাবে অ্যাভোকাডো থেকে গাছ বার করেছে। তো তখন আমি অতটা পাত্তা দিইনি, আর এখন তো নিজের চোখে দেখার পরে বিশ্বাস হলো। ওই যে যে পাত্রটার মধ্যে রেখেছে অ্যাভোকাডোর দানাটাকে, ওটার মধ্যেই জলটাকে কিছুদিন পর পর চেঞ্জ করে দেয়, ব্যাস আর কিচ্ছু না। তো চলুন, অনেক বাজে বকবক করে ফেলেছি এতক্ষণ, আর দেরি না করে আজকের ব্লগের মেন টপিকে আসা যাক। তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমরাও দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আজকে একটু রিমিনি সেন্টারে। ওখানে একটা ক্যাফে আছে, আর ক্যাফেতে যাওয়ার কারণ হচ্ছে আমার যে রেসিডেন্স পারমিটটা রয়েছে ওটার এক্সপায়ার হতে চললো। তো এক্সপায়ার হওয়ার আগে রিনিউর জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। তো সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় ফার্স্টে, তো সেটা ক্যাফে থেকেই করতে হবে। তো সেই জন্যই আজকে ক্যাফেতে যাওয়া। তো ইটালিতে আসার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি এখানকার রেসিডেন্স পারমিট পেয়েছি কি না, বা কি করে পেলাম, কি কি তার প্রসেসিং, কোনো খরচা হয় কি না, বা এটার ভ্যালিডিটি কতদিন থাকে। তো সেই সমস্ত কিছু আজকে আপনাদের জানাবো। আর আজকে যেহেতু আমি আমার রেসিডেন্স পারমিট রিনিউর জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে এসেছি, তো ভাবলাম আজকে বেস্ট দিন হবে এই টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার। তো এটা আমি ফার্স্ট টাইম রিনিউ করাচ্ছি। তো প্রথম আমি যেদিন ইটালিতে এন্ট্রি করি, মানে ওই আগের বছর মে মাসের মাঝামাঝি, তো যেদিন এসেছিলাম তার পরের দিনই আমাকে যেতে হয়েছিল এখানকার লোকাল কমিউনিতে, বা যেটাকে আমরা পৌরসভা বলে থাকি, সেই অফিসে। আর এটা কিন্তু ইটালিতে আপনি যেদিন আসছেন সেদিন থেকে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ওই অফিসে গিয়ে কিন্তু জানাতে হবে। আর হ্যাঁ, সাথে করে কিন্তু অবশ্যই নিজেদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, পাসপোর্ট, ভিসা, এই সমস্ত ফটোকপি, অরিজিনাল, এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টস। এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওখান থেকে ওনারা আমার এখানকার রেসিডেন্স পারমিটের জন্য সমস্ত ফর্ম ফিল আপ করে দিলেন। তারপরে আমরা এখান থেকে এই ফর্মগুলো নিয়ে চলে গেলাম পোস্ট অফিসে জমা দিতে। ও হ্যাঁ, আবার সব পোস্ট অফিস থেকে এটা জমা দেওয়া যায় না, পার্টিকুলার কিছু পোস্ট অফিস আছে যেখানে কিনা এই সমস্ত কাজ হয়ে থাকে, বা ইমিগ্রেশনের কোনো কাজ হয়ে থাকে, সেই সমস্ত পোস্ট অফিস থেকে এগুলো জমা নিয়ে থাকে। তারপর পোস্ট অফিসে গিয়ে ফর্মটা জমা দেওয়ার পর ওখানে আমার কিছু সিগনেচার করতে হলো, আর একটা পেমেন্টও করতে হয়েছে। আর পেমেন্টের টোটাল কস্ট ছিল 126 ইউরো। তার মধ্যে 16 ইউরোর একটা স্ট্যাম্প ছিল, আর 110 ইউরো হচ্ছে এটার চার্জ। তো পেমেন্ট করার পর একটা রিসিপ্ট বেরোবে, যেটা কিনা আপনাকে দিয়ে দেওয়া হবে, আর ওখানে মেনশন করা থাকবে কত পেমেন্ট করা হয়েছে। আর এছাড়াও আরও একটা ফর্ম থাকবে যেখানে কিনা একটা ডেট মেনশন করা থাকবে, যেটা কিনা আপনি যেদিন
পোস্ট অফিসে ফর্মটা ছাড়ছেন সেদিন থেকে 2 থেকে 2.5 মাস পরে ডেটটা দেওয়া হবে। এরপর ওই ডেটে এখানকার যে পুলিশ হেডকোয়ার্টার বা ইমিগ্রেশন অফিস আছে, যেটাকে ইটালিয়ান ভাষায় কোয়েস্তোরা বলে বোধহয়, আমি ঠিক বলতে পারলাম কিনা জানি না, ওই অফিসে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর হ্যাঁ, সাথে করে কিন্তু সমস্ত ডকুমেন্টস আর পাসপোর্ট সাইজের ফটোও নিয়ে যেতে হবে। তো আমাদের ক্যাফের কাজ হয়ে গেছে, এখন আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে ফর্মটা ছাড়তে। ও হ্যাঁ, তার আগে একটা দোকানে চলে এসেছি, ওই যে বললাম না 16 ইউরোর একটা স্ট্যাম্প লাগবে, ওই স্ট্যাম্পটা কেনার জন্য এই দোকানটা এসেছি। আর এছাড়া কিছু পেপারসও ফটোকপি করানো ছিল, তো সেগুলো করিয়ে নিলাম। আর দেখলাম যে এই চকলেটগুলো 10 সেন্ট করে বিক্রি হচ্ছে, তো আমি কয়েকটা চকলেটও নিয়ে নিলাম, ওই রাস্তা দিয়ে যেতে যেতে মুখ চালানোর জন্য আর কি। তো যা যা দরকার ছিল সমস্ত কিছু জোগাড় করে এখন আমরা চললাম পোস্ট অফিসের উদ্দেশ্যে। আর এখন তো আমরা যেখানেই যাই এদিক ওদিক ওই যে রাস্তায় যে ইলেকট্রিক স্কুটারগুলো দাঁড় করানো থাকে ওগুলোকে কানেক্ট করে এক টান দিয়ে চলে যাই, বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর দুজনে একসাথে ওঠাও যায়। এই ইলেকট্রিক স্কুটারের অ্যাপটা ডাউনলোড করে বেশ সুবিধাই হয়েছে দেখছি। তো চলুন, চলে এসেছি আমরা পোস্ট অফিসে, এখন ভেতরে যাওয়া যাক। তো ভেতরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর পেমেন্ট যেটা করার ছিল সেটাও করে দিয়েছি। তো টোটাল ওই 126 ইউরো মতো লাগলো, মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে সেটা হচ্ছে ওই 12,000 টাকা মতো। আর ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেটও দিয়ে দিয়েছে, ওই 2.5 মাস পরে ডেটটা পড়েছে। তো যেদিন আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব সেদিনই যে আমি রেসিডেন্স পারমিটের কার্ডটা পেয়ে যাব হাতে তা কিন্তু নয়, সেদিন থেকে আরও 3 মাস লাগে কার্ডটা তৈরি হতে। আর কার্ডটা যখন তৈরি হয়ে যায় তখন তো ওখানে ফোন নাম্বার দেওয়াই থাকে, তো ফোনে SMS ওনারা করেই দেন যে কার্ডটা রেডি হয়ে গেছে কালেক্ট করার জন্য। আর এছাড়াও ওখান থেকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারে মাঝে মাঝে কিন্তু ট্র্যাক করে দেখতেই পারেন যে আপনার কার্ডটা কি প্রসেসিংয়ে আছে। আর এবার বলি এই কার্ডের ভ্যালিডিটি কতদিন থাকে। তো প্রথমবার আমি যখন কার্ডটা হাতে পেয়েছি তখন থেকে তো আমাকে 1 বছরের ভ্যালিডিটি দিয়েছিল, যেটা কিনা এখন এক্সপায়ার হতে যাচ্ছে। আর এখন যে আমি রিনিউর জন্য অ্যাপ্লাই করলাম তো এখন আমাকে 3 বছরের জন্য ভ্যালিডিটি দিয়েছে, 3 বছর পরে গিয়ে আবার সেটাকে রিনিউ করাতে হবে, তখন হয়তো আমি আবার 5 বছরের ভ্যালিডিটি পেতে পারি। তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি বাড়িতে, আর এখন রাতের ডিনারের প্রস্তুতি চলছে। আর ডিনার কে বানাচ্ছে সেটা আর আলাদা করে বলে দিতে হবে না, বুঝতেই পাচ্ছেন। আর আজকে ডিনারের মেনুতে রয়েছে হচ্ছে গ্রিল ফিশ, ওই যে সেদিন মাছ বাজার থেকে ওড়াতা মাছ আর ম্যাকরেল মাছটা আনা হয়েছিল গ্রিল করে খাওয়ার জন্য, তো সেটাই এখন গ্রিল করা চলছে। আর মাছটাকে তো আগে থেকেই ম্যারিনেট করে রেখে গিয়েছিল, এখন শুধু গ্রিল করে নিলেই হয়ে যাবে। আর ওদিকে গ্রিল করতে করতে আমি ততক্ষণে একটু স্যালাডও বানিয়ে নিলাম। একটা সময় তো মাছ খেতে আমি সেরকম পছন্দই করতাম না কলকাতায় থাকতে, কিন্তু ইটালিতে আসার পরে যবে থেকে এই মাছ গ্রিল করে খাওয়ানো শিখিয়েছে তবে থেকে তো আমি সামুদ্রিক মাছের ফ্যান হয়ে গেছি। এখন যদি আমাকে রোজ এইভাবে মাছ গ্রিল করে খেতে দেওয়া হয় তাতেও কোনো না নেই। তো এদিকে আমাদের ডিনারও রেডি হয়ে গিয়েছে, আর দেরি করে লাভ নেই, এবার হামলে পড়ি খাবারের ওপর। আর খাবার খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ইটালির রেসিডেন্স পারমিট বা পারমেশো দি সৌজন্য যেটাকে বলে থাকে সেটার ব্যাপারে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।